দেখো কতটা মুচমুচে আর কতটা রসালো। শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে যে এত সুন্দর খাস্তা মুচমুচে রসালো পিঠে বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, একবার বাড়িতে বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। আর বানানো তো একেবারেই সহজ, কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। একটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো চলুন পিঠে বানানোর জন্য প্রথমে পিঠের ডোটাকে বানিয়ে নিই। এখানে আমি নিয়েছি 1 বাটি ময়দা। আমি আমার পরিমাণ বুঝে নিয়েছি, আপনারা বেশি বানাতে চাইলে পরিমাণটা আরও বাড়িয়ে নেবেন। প্রথমে ময়দাটাকে আমি একটু চেলে নেব। 1 চিমটির মধ্যে একটুখানি লবণ। আমি ময়নের জন্য ঘি আর সাদা তেল মিশিয়ে নিয়েছি। আপনারা শুধু ঘি দিয়েও বানাতে পারেন, আবার শুধু সাদা তেল দিয়েও বানাতে পারেন। তবে যেহেতু মিষ্টি জাতীয় খাবার, একটুখানি ঘি দিলে ঘিয়ের ফ্লেভারটা থাকলে খেতে বেশি ভালো লাগবে। 1 চামচ দিয়ে দিলাম ঘি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। ময়নটা যত ভালো করে দেওয়া হবে, পিঠেগুলো ততই খাস্তা মুচমুচে হবে আর খেতেও বেশ ভালো লাগবে। এই যে এই মুঠো করলে এরকম ডালা ডালা হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে। এইভাবেই কিন্তু ময়নটা দিতে হবে। এই যে মুঠো করলে ডালা হয়ে যাচ্ছে, আঙুল দিয়ে একটু চাপ দিতে হচ্ছে, তবে ঝুরঝুর করে ভাঙছে। অল্প অল্প করে নর্মাল জল দিয়ে ডোটাকে মেখে নেব। সুন্দর ঘিয়ের গন্ধ হচ্ছে। ঘিয়ের ফ্লেভারটা ভালো আসছে। শুধু ঘি দিয়ে ময়ন না দিলেও হয়, সাদা তেলের সাথে একটু ঘি মিশিয়ে দিলে ঘিয়ের ফ্লেভারটা সুন্দর আসে। একটু টাইট করেই ডোটাকে মেখে নেব, যেন নরম না হয়ে যায়। অল্প অল্প করে জল দিয়ে মাখছি। ডোটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন আধ ঘন্টার জন্য এই ময়দার ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি। এই যে এইভাবে করে ডোটাকে মেখে নিয়েছি। এখন একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে এইভাবে করে মেখে রেখে দিচ্ছি, যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। পিঠে বানানোর জন্য অল্প একটু সুগার সিরাপ বানিয়ে নেব। ঠিক কিছুটা চিনি পরিমাণ বুঝে নিয়েছি, যেমন ময়দার ডো আছে সেইভাবে কিছুটা চিনি নিয়েছি। সামান্য একটু জল দিয়ে দেবো। চিনি শিরাটা খুব বেশিক্ষণ ফোটাতে হবে না। চিনি শিরার মধ্যে অল্প একটুখানি দিয়ে দিচ্ছি ঘি, তাহলে ফ্লেভারটা বেশ ভালো হবে। অল্প একটুখানি ব্যাস। আর দিয়ে দেবো অল্প একটু লেবুর রস। লেবুর রসটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। এই যে এরকম একটা ঘন চিনি শিরা হলেই হবে। লেবুর রসটা দেওয়ার কারণে চিনি শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দানা দানা হয়ে যাবে না। এই যে দেখুন, চিনি শিরাটা ঠিক এরকমভাবে পাক করে নিতে হবে। একবার ফুটে গেলেই হয়ে যায়, বেশি জল নেই তো। আটার মধ্যে সাদা তেল মিশিয়ে নিচ্ছি। আটার মধ্যে সাদা তেল মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নিলাম। ময়দা দিয়ে নিলেও হতো, আমি আটার মধ্যে মিশিয়ে নিলাম। এই যে এটা ব্যাটার বানিয়ে নিয়েছি, এটা সাইডে থাক। ডোটা আধ ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে। এবার এই লেচিটা দিয়ে একটা করে বড় করে রুটি বেলে নেবো। একটাই রুটি বেলছি। কর্নফ্লাওয়ার ছড়িয়ে ছড়িয়ে আমি রুটিটাকে বেলে নেব। আটা ময়দা কিছু দিচ্ছি না, বেলার সময় কর্নফ্লাওয়ারই দিচ্ছি। একদম পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। এখানে না হলে রান্নাঘরে স্ল্যাপের উপরে বেলে নেবো, বুঝলি? মনে হচ্ছে এখানে হবে না, এতটা বড় আটবে না। আরো বেলতে হবে না, অনেকটা পাতলা করতে হবে। এগুলো কিচেন স্ল্যাপের উপরই ভালো হবে। এখানে ঠিক বেলা হবে না, জায়গায় কুলাবে না, তো রান্নাঘরে স্ল্যাপের উপরে বেলে নিই। এই যে এখানে আমি রেখে ভালো করে পাতলা করে বেলে নিচ্ছি। চারিদিক সমান করে পাতলা করে বেলতে হবে একদম। পাতলা করে পুরো রুটিটাকে আমি বেলে নিয়েছি। এই যে একদম পাতলা করে।
এবার আটার যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম এটাকে চারিদিকে ভালো করে মিশিয়ে দেব। এবার চারিদিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, পুরো রুটিটা চারিদিকে যেন এই ব্যাটারটা লেগে যায়। ব্যাটারটাকে রুটির চারিদিকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর উপর থেকে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো। ভালো করে মেশানো হয়ে গেছে, এরপর একটু ছড়িয়ে নিলাম। এরপর এখান থেকে রোল করব। টাইট করে রোলটাকে একটু টাইট করে করতে হবে, যাতে ফাঁকা থেকে না যায়। রোলটা এভাবে টাইট করে বানিয়ে নিতে হবে। এই যে এরপর আমি কেটে দেবো এক সাইড থেকে। এখানটা একটুখানি কেটে বাদ দিলাম। আমি ছোট ছোট করে বানাচ্ছি, আপনারা নিজেদের পছন্দ মতো করে বানিয়ে নেবেন। এই যে লেয়ারগুলো বোঝা যাচ্ছে সুন্দরভাবে। একটা মুখ বন্ধ করে দিলাম, এভাবে করে চ্যাপটা করে নিলাম। এই যে ব্যাস। এবার এই যে মুখটা বন্ধ করেছি এটা নিচের দিকে রেখে এই যে দিকটা লেয়ারগুলো আছে সেদিকটাকে একটু হালকা করে বেড়ে দেবো। হালকা হালকা, বেশি না। এই যে এইভাবে একটা দিক বন্ধ করে দেবো এইভাবে করে। এবার হালকা হাতে বেলে দেবো। এই যে সব পিঠেগুলোকে আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এই যে প্রত্যেকটাকে এইভাবে বানিয়ে নিয়েছি। এই পিঠেগুলোকে এবার ঢেকে ঢেকে রাখতে হবে। আমি বানাচ্ছিলাম তখন এইভাবে ঢেকে দিয়েছিলাম, ঢেকে না রাখলে ওপরটা ড্রাই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি ভাজার জন্য সাদা তেল। তেলটা খুব বেশি গরম হবে না, হালকা গরম তেলের মধ্যে পিঠেগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম একদম কম রাখবো। অল্প অল্প করেই ভেজে নেব, একবারে অনেকগুলো দিলে ভালো ভাজা হবে না। অবশ্যই কিন্তু একদম কম আঁচেই ভাজতে হবে। আঁচ বাড়িয়ে দিয়ে ভাজলে লেয়ারগুলো তো খুলবে না আর তাড়াতাড়ি লাল হয়ে যাবে, একদমই ভালো হবে না। একদম আস্তে ধীরে ভাজতে হবে। লেয়ারগুলো হালকা হালকা খুলতে শুরু করেছে, এই সময় আমি একটুখানি উল্টে দেব। আর আঁচটা একটুখানি বাড়িয়ে দেবো, এখন আগের থেকে একটুখানি মিডিয়ামে করে দিলাম। এখন একটু উল্টে দিলাম। আস্তে ধীরে ভাজতে হবে, ভাজতে খুব বেশি সময় লাগবে না, কিন্তু কম আছে, একটু আস্তে ধীরে ভাজতে হবে। দেখো লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। একটু ধৈর্য ধরে বানালে খুব ভালো হয় পিঠেগুলো, খেতে যেমন ভালো হয় দেখতেও সুন্দর হয়। আবার একটুখানি উল্টে নিচ্ছি। আঁচটাকে এখন আবার একটু কমিয়ে দিলাম, কালার চলে এসছে তো। এবার কম আছে একটু ভাজবো। দেখ কত সুন্দর বোঝা যাচ্ছে লেয়ারগুলো। চারিদিক আমি উল্টে পাল্টে ভাজছি, যাতে কোনো দিকে একদম বেশি ভাজা হয়ে না যায়, বেশি পুড়ে না যায়। ব্যাস, এগুলো আর ভাজবো না কিন্তু, এবার তুলে নেবো। এখন গ্যাসটা আমি বন্ধ করে দেবো, কারণ এখন তেলটা যথেষ্ট গরম রয়েছে। পরের ব্যাচেরগুলো এই তেলের মধ্যে ভাজলে না তাড়াতাড়ি লাল হয়ে যাবে। তেলটা একটু ঠান্ডা হোক, তারপর বাকিগুলো ভাজবো। এখন তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে। একটুখানি তেলটা ঠান্ডা হোক, তাও বাকিগুলো ভাজবো। তেলটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এরপর গ্যাসটা একদম কমিয়ে দিয়ে চালিয়ে দিলাম। এরপর বাকিগুলো ভেজে নেব।
এখন কিন্তু গ্যাসটা একদম কমানো আছে। যদি বড় কড়াইয়ে অনেক তেল দিয়ে ভাজা হয় তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কিন্তু পোড়া তেলটা ব্যবহার করাটা একটু সমস্যা, বারবার অনেক পোড়া তেল থেকে গেলে। ওই জন্য কম তেল দিয়ে একটু আস্তে ধীরে ভাজছি, তাই না বলো? পোড়া তেল তো খাওয়া খুব একটা ভালো নয়, কিন্তু অল্প স্বল্প থেকে গেলে তো খেতেই হবে। কিন্তু এক গাদা পোড়া তেল করে সেটা পোড়া তেলটা বেশি পোড়া তেল থেকে গেলে সেটা অনেক দিন ধরে রান্না নষ্ট তো ফেলে তো দিতে পারি না, সেটা তো রান্নাই করতে হবে। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এটা কিন্তু আসলে পিঠে নয়, এটা একটা গজা। এই যে সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এদিকে চিনি শিরাটাও ঠান্ডা হয়ে গেছে। এখন উপর থেকে চিনি শিরা ছড়িয়ে দেবো। খুব বেশি দেব না। চিনি শিরাটা গরম থাকলে কিন্তু নরম হয়ে যাবে এগুলো। গজাগুলো কিন্তু এই সময় ঠান্ডা রয়েছে। গরম গজার মধ্যে চিনি শিরা দিলেও কিন্তু গজাগুলো নরম হয়ে যাবে, খাস্তা মুচমুচে ভাবটা থাকবে না। তাই গজাগুলোকে ঠান্ডা করে নিয়ে তারপরে ঠান্ডা চিনি শিরাটা দিতে হবে। সুন্দর করে অন্য একটা প্লেটে তুলে নিয়েছি। ওপর থেকে একটুখানি পেস্তা বাদাম কুচি দিয়ে নিচ্ছি। মনে হচ্ছে সাজিয়ে রাখি, খাবো না, আর ভাঙতে তো মায়াই লাগছে। এই যে দেখো কতটা মুচমুচে আর কতটা রসালো, কত সুন্দর হয়েছে। আমি কিন্তু একটার বেশি আর ভাঙতে পারছি না, এত কষ্ট করে বানিয়ে ভাঙতে খুব কষ্ট হচ্ছে। খাস্তা গজা একদম। এবার খেয়ে দেখো কেমন হয়েছে। চলো, এরকম পিঠে এত সহজে যে এত সুন্দর কিছু বানিয়ে নেওয়া যায় বাড়িতে, একবার বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না। চলো এবার খেয়ে বলো কেমন হয়েছে। দাও, খেয়ে দেখো পিঠে কেমন হয়েছে। এত সুন্দরভাবে বানিয়েছে, একটা খেয়ে দেখি। দেখতে খুব সুন্দর লাগছে। এবার খেয়ে দেখো কেমন হয়েছে আসলে। একদম মুচমুচে খাস্তা পিঠে। কেমন লাগছে? দারুণ। একটা দুটো খেয়ে মন ভরবে না। শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে যে এত সুন্দর খাস্তা মুচমুচে রসালো পিঠে বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, একবার বাড়িতে বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। আর বানানো তো একেবারে সহজ, কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আমাদের এই পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে।